যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজের আয়োজনে ট্রাম্পের উপস্থিতিতেই শনিবার গুলি চালায় এক আততায়ী। নৈশভোজ চলা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান, আমেরিকা ও ইসরায়েল ত্রিমুখী যুদ্ধের প্রভাব যেন এবার দাবার গুটির মতো একটি চাল হয়ে গিয়েছে। কেননা এবার সরাসরি ইরান আমেরিকাকে আঘাত করা নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের উইকেটটাই খেয়ে দেওয়ার মহাপরিকল্পনা করেছেন। কেননা নৈশভোজে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকেই সেই টেবিলেই কিন্তু সরাসরি গোলাগুলি আরম্ভ হয়েছে এবং এটার মদতদাতা সরাসরি ইরানি সংবাদদাতা এটা গ্রহণ করেছে। কি ঘটতে যাচ্ছে ইরান হোয়াইট হাউসে ট্রাম্পের পতন ঘটাতে এবং তার উইকেটটা তুলে নিতে, বিস্তারিত সরাসরি আপডেট জানবো কি ঘটেছিল হোয়াইট হাউসে নৈশভোজে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হঠাৎ ছন্দপতন। কোথা থেকে ভেসে এলো একের পর এক গুলির শব্দ। ছিলেন অতিথি, উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার প্রায় সবাই। তবে কয়েকটি গুলির শব্দ যেন পাল্টে দিল পুরো পরিস্থিতি। গুলি মার্কিন প্রেসিডেন্টের কাছে নতুন কিছু নয়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার আগে এক রাজনৈতিক সমাবেশে গুলি তার কান ঘেঁষে বেরিয়ে যায়। সেই ঘটনার পর থেকে শনিবার রাতের নৈশভোজের ঘটনা। ট্রাম্প হয়তো ভাবছেন কোনো এক অদৃশ্য শত্রু হয়তো তাকে তাড়া করে বেড়াচ্ছে। ট্রাম্পের নৈশভোজের গুলির ঘটনা এখন বিশ্বমঞ্চের হট টপিক। নামি দামি পত্রিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানে এখন একটাই রহস্য, কোথা থেকে ছোড়া হলো এই গুলিগুলো। নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মোড়া থাকে যে পরিবেশ, সেখানে বন্দুকধারীরা কিভাবে প্রবেশ করলো? এই উদ্বেগ যখন বয়ে চলেছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তখন দেখা যায় গুলির শব্দ শোনার সাথে সাথেই নৈশভোজে উপস্থিত অতিথিরা কথা বলা বন্ধ করে দেন এবং বলতে থাকে, নিচে শুয়ে পড়ুন, নিচে শুয়ে পড়ুন। রণসজ্জায় সজ্জিত সিক্রেট সার্ভিস কর্মকর্তারা ডাইনিং রুমে ছুটে আসার সঙ্গে সঙ্গে শত শত অতিথি টেবিলের নিচে আশ্রয় নেন। ট্রাম্প এবং ফার্স্ট লেডি মঞ্চের পেছনের অংশে নিচু হয়ে বসে পড়েন এবং এর কিছুক্ষণ পরই সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান। ঘটনাস্থলে দায়িত্ব পালনকর্তা একজন নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, সেখানে 7 থেকে 8টি গুলির শব্দ শোনা গেছে। মার্কিন সিক্রেট সার্ভিস বলছে ঘটনাস্থল থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে সুরক্ষিত থাকার খবরটি নিশ্চিত করেছেন ট্রুথ সোশ্যালে। তিনি লিখেছেন, তিনি, মেলেনিয়া এবং ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার প্রায় সবাই অক্ষত আছেন। ট্রাম্প আর নেতানিয়াহুর খুবই খারাপ সময় যাচ্ছে। আপনারা জানেন যে গতকালকে আমি বলেছিলাম যে নেতানিয়াহুর প্রস্টেট ক্যান্সার হয়েছে, মরণব্যাধি ক্যান্সার। সুতরাং এই খুনির, এই অত্যাচারীর, সে একজন মানুষ হতে পারে না। আমি কোনো মানুষের খারাপ কখনোই চাই না, সে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। একজন শয়তানের যে রোগ হয়েছে সেটি আসলে আল্লাহ তাআলা মানে সরাসরি মৃত্যু পথযাত্রী হবার জন্য এই রোগ দেন, অনেকেরই দেন। তবে তাকে দেওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে আমি মনে করি যে তাকে এই রোগ দিয়ে বুঝিয়ে দিয়েছেন সে যে ভুল পথে আছে, সে যে একজন খুনি, তার বিচার এই পৃথিবীতেই তিনি আল্লাহ করতে চান হয়তো। যাই হোক, আরেকটি হলো আজকে দেখলাম আমরা ট্রাম্প মানে নেতানিয়াহুর জারজ বাবা ট্রাম্পের উপর হামলা হয়েছে। ট্রাম্পের উপর বলতে আশপাশে হামলা হয়েছে। তিনি ওয়াশিংটনের হিলটন হোটেলে বসে তিনি কথা বলছিলেন, মিটিং করছিলেন। এর সময় খাওয়ার সময় দেখা যাচ্ছে একজন মানসিক অসুস্থ বলা হচ্ছে। আপনাদেরকে আমি একটু বলি, আসলে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ঘটনার উপর তাদের স্টেটমেন্ট উপর কখনোই বিশ্বাস করবেন না। কোনো ঘটনাকে যা দেখবেন, খুব একদম খোলা চোখে যা দেখবেন তাকেই আপনারা বিশ্বাস করে মন্তব্য করবেন না। কারণ এই দেশটির প্রতিটি পদক্ষেপের পেছনে রয়েছে তাদের নিজস্ব স্বার্থ। তারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। সুতরাং এই ঘটনাকে আপনারা হয়তো আমার উপরে অন্য মন্তব্য করতে পারেন। আমি এই ঘটনাটিকে খুব স্বাভাবিকভাবে দেখতে চাই না। এখানে যা দেখানো হয়েছে তার পেছনে আমার কাছে মনে হচ্ছে কোনো না কোনো একটা পরিকল্পনা রয়েছে। কারণ একজন আপনারা দেখেন যে এই ধরনের গুলি করার ঘটনার পর বন্দুকধারী যিনি থাকেন তাকে কিন্তু সরাসরি গুলি করা হয়, গুলি করে মেরেই ফেলা হয় যখন সত্যিকার অর্থেই গুলি করার ঘটনা ঘটে। সেখানে ট্রাম্পের মতো একটা লোকের মিটিংয়ের মধ্যে
একদম পুরোপুরি চিকনা চাকনা একটা লোক বন্দুক সাথে নিয়ে গুলি করবে আর তাকে ধরে এখনো পর্যন্ত জীবিত রাখবে, এটি আমার বিশ্বাস হয় না। আমার কাছে যেটি মনে হয়, ট্রাম্পের এখন খারাপ সময় যাচ্ছে, তার নিজের দেশে খুবই খারাপ সময় যাচ্ছে, তার রাজনৈতিকভাবে তার ক্যারিয়ারের মধ্যে মোটামুটি বড় ধরনের নড়চড় শুরু হয়েছে এবং রিপাবলিকান পার্টির মধ্যেও তার নিজের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে তিনি প্রেসিডেন্ট হিসেবে যে 60 দিন তার নিজের ইচ্ছাতে প্রেসিডেন্ট হিসেবে নিজের ক্ষমতা বলে তিনি যুদ্ধ চালিয়ে যেতে পারেন, সেজন্য তার নিজের সরকারের কাছ থেকে সে যে কোনো ধরনের অ্যামাউন্ট খরচ করতে পারেন, এই সক্ষমতা আগামী 1 তারিখ, মের 1 তারিখে সেটি চলে যাচ্ছে। এরপর কংগ্রেস থেকে তাকে অনুমোদন নিতে হবে সেটি যুদ্ধ বিদেশে চালাতে পারবেন কিনা, এবং এই যুদ্ধ যদি মের 1 তারিখ পর্যন্ত তিনি কোনো ফলাফল তার পক্ষে না নিতে পারেন, এরপর কিন্তু যদি কংগ্রেস অনুমোদন না দেয়, অর্থ ছাড় না দেয় বা বিদেশে আক্রমণের যুদ্ধ চালিয়ে যাবার অনুমতি না দেয়, তাহলে কিন্তু তাকে মাস্ট ফিরে আসতে হবে খালি হাতে। এই কারণে সে পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। এর জন্য কি লাগবে? তার প্রতি কিছু সহানুভূতি লাগবে, তার নিজের দেশে একটা জনমত তৈরি করতে হবে, তাকে কোনো না কোনোভাবে যেন এই ইরান যুদ্ধ থেকে খালি হাতে ফিরে না আসার যে অবস্থা, সেটি যাতে মানে একটা আবেগের আবহ তৈরির মাধ্যমে যাতে তার পাশে বা তার পক্ষে কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে, এটারই একটা বড় ধরনের পরিকল্পনার অংশ হতে পারে এই আক্রমণ। কারণ আপনারা জানেন, এর আগে মুসলিম দেশগুলিতে বিভিন্ন কারণে আফগানিস্তানে কিভাবে নিজের দেশের 2টি বড় বড় বিল্ডিংকে ভেঙে আফগানিস্তানকে ধ্বংস করেছে, সাদ্দামকে ধ্বংস করেছে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে। আমি তাদেরকে বিশ্বাস করি না। আমি আমেরিকান জনগণকে অনেক শ্রদ্ধা করি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ জনগণদের মধ্যে তারাও শ্রেষ্ঠ, বাট আমি আমেরিকান সরকারকে কোনোভাবেই বিশ্বাস করি না। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানামি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরানের আক্রমণাত্মক সেই অবস্থানকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প কি চুপসে গেলেন? বিপদের সীমারেখা কি তিনি অতিক্রম করেছেন? তিনি কি অতি অল্প সময়ের ভিতরে যে কোনো সময় গায়েব হতে পারে ইরানের হাতে? কি ঘটতে যাচ্ছে? ইরানের মহাপরিকল্পনা কি ট্রাম্পকে খেয়ে দেওয়ার? বিস্তারিত আরো জানবো রিপোর্টে। আমার নিউজ তো জানাইলামই, এবার আসেন ইরানের আসলে অবস্থানটা কি। যুদ্ধবিরতি চলছে, তাই না? তো এই যুদ্ধবিরতি বেসিক্যালি ইরানের যে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডকে প্রাধান্য দিয়ে আপনার যুদ্ধবিরতিটা কার্যকর হয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল তারা কিন্তু অনেক জায়গায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে। তারপরেও কাগজে কলমে যুদ্ধবিরতিটা চলমান। তবে আমেরিকা অথবা ইসরায়েল যখন কোনো অভিযান চালাচ্ছে, ইরান সাথে সাথে সেটার পাল্টা জবাব দিচ্ছে, বাট যুদ্ধটা ওইভাবে হচ্ছে না। বাট এই যে যুদ্ধবিরতি হলো, ইরান কি ভয় পাইছে? না। আমেরিকা যেমন কৌশল করতেছে যে কিভাবে আসলে ইরানকে সাইজ করা যায়, আর ইরান এই ফাঁকে তাদের যে অস্ত্রের মজুদ, বিশেষ করে ক্ষেপণাস্ত্র, ড্রোন, ফাইটার জেট, যেগুলো দিয়ে আসলে তারা এই যুদ্ধটাকে ডিল করতেছে আমেরিকার সাথে, সেইটার ব্যাপক মজুদ বাড়াচ্ছে। উৎপাদন আগের তুলনায় 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই খবরগুলা কই থেকে আমরা পাই? আন্তর্জাতিক গণমাধ্যম, বিবিসি, রয়টার্স, এর পাশাপাশি ইরানের যে গণমাধ্যমগুলো আছে তারাও মাঝে মাঝে লাড়াচাড়া দিয়া শত্রুপক্ষকে জানান দেয়। কথা বলছি যে এই যুদ্ধবিরতির মধ্যে ইরান তাদের আগের চেয়েও আরো দ্রুত গতিতে তাদের যে ক্ষেপণাস্ত্র ভান্ডার আছে, ড্রোন লঞ্চারগুলো আছে, এগুলাকে একটু আধুনিকায়ন করা, একটু পুনরায় রিমডেলিং করা। থাকে না যে ইরান এতদিন একরকম চিন্তা করছে, বাট এখন যখন তারা তাদের ড্রোনগুলো ব্যবহার করতেছে, হয়তো 100 রকমের ড্রোনের মধ্যে 10টা অকার্যকর হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এটা? কিভাবে শত্রুর ঘাঁটিতে যাইতে পারতেছে না, এগুলো নিয়ে এক টিম তো অস্ত্র বাড়াচ্ছে, আরেক টিম এগুলো নিয়ে গবেষণা করতেছে যে কোথায় কি ফল্ট আছে। সো এই যুদ্ধবিরতির এই সময়টাকে ইরান কাজে লাগাইছে তাদেরকে রিমডেলিং করার জন্য। আমরা যেমন পুরান বিল্ডিংটা একটু রিমডেলিং করে ফেলি না, রিকনস্ট্রাকশন করি, ওরকমই এখন ইরানের যে রাজকীয় বাহিনী আইআরজিসি, সেটার অ্যারোস্পেস, অর্থাৎ ইরানের কিন্তু অনেকগুলো সেক্টর আছে মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, বা এই ক্ষেপণাস্ত্র আকাশপথে যেগুলো চলে এগুলো নিয়ে যেটার গবেষণা করে, অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ ভাই, তিনি আপনার আমাদেরকে এই সুখবর জানিয়েছেন। বলছেন যে একটা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি তিনি পরিদর্শন করেছেন, একটা ভিডিও ফুটেজ তিনি আমাদের জন্য দিয়েছেন। তো তিনি বলছেন ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময়ে তাদের গোলা বারুদের মজুদ পুনর্গঠন করতে সক্ষম হয়নি। অর্থাৎ ইরান জানে যে এই বিরতিতে
তারা যেমন তাদেরকে সজ্জিত করতেছে, শত্রুরাও করতেছে, বাট তারা বলতেছে আমাদের মতন করে হয় নাই। কিন্তু কেন হয় নাই? তিনি বলছেন যুদ্ধবিরতির সময় আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন লঞ্চার প্যাডগুলো আমরা অনেকটাই বদলে ফেলেছি এবং এগুলো আগের চেয়ে অনেক গতিসম্পন্ন এবং যুদ্ধের ক্ষেত্রেও এটা অনেক কার্যকর হবে। অপরদিকে সশস্ত্র বাহিনীর যিনি প্রধান আছেন আমির ভাই, তিনি বলছেন যে ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্থল, আকাশ, সমুদ্র পথের নিরাপত্তায় আপনার নতুন নতুন প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মিত্রদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, সব মিলিয়ে ইরান তাদের লড়াই করার যে শক্তি ক্ষয় হয়েছিল এই 15-20 দিন বা 1 মাসের যুদ্ধে, সেটা তারা অনেকটাই আপনার রিকাভার করে ফেলেছে। বলা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে যে ইরানের সেনাবাহিনীর শত্রুর যে কোনো খেলা, এটাকে মোকাবিলা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। তো শুধুমাত্র এইভাবে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।